আচ্ছা, ধরো তোমার কাছে এক্ষুনি একটা ফোন এলো আর ওই প্রান্তে মানুষটা বলে ওঠে, আমি ঠিক 20 বছর অতীত থেকে কথা বলছি, আমাকে প্লিজ বাঁচিয়ে নাও, না হলে এরা আমাকে মেরে ফেলবে। তুমি কি করবে? ফোনটা কি ধরে কথা বলবে নাকি কেটে ফেলবে? উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাও, ধরবে না কেটে ফেলবে। কারণ আজকের এই গল্পটা ঠিক সেই জিনিসটার উপরেই। একটা মেয়ে শুধু ভুল করে একটা ফোন ধরার জন্য তার জীবনে ঠিক কী কী পরিবর্তন হলো, তাতে তার পুরো জীবনটা ঠিক কীভাবে বদলে গেল, সেটা গল্পটা না শুনলে তুমি তো বিশ্বাসই করতে পারবে না। আর গল্পের এই লাস্টের 5 মিনিট সেটা তো অসাধারণ সাসপেন্স রয়েছে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের এই গল্পটা শুরু করি। এই গল্পটা 2020 সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান সাইকো থ্রিলার মুভি, যার নাম দ্য কল। তাহলে চলো আর বেশি দেরি না করে এই গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা কিম সেও ইয়ন নামে একটি মেয়েকে দেখি। তার মা বেশ অসুস্থ আর সে তার মায়ের সাথে দেখা করার জন্য তার বাড়িতে এসেছিল। আর বাড়িতে আসার পথে তার ফোনটা চুরি হয়ে গিয়েছে। কিন্তু তার মনে পড়ে তার বাড়িতে একটি পুরানো ল্যান্ডফোন আছে। সেই ল্যান্ডফোনটি নেয় আর তার নিজস্ব মোবাইল ফোনে ফোন করে। সেখানে একটি মেয়ে প্রথমে তার ফোন ধরে। সে তার ঠিকানা জিজ্ঞেস করলে মেয়েটি তাকে তার ফোন ফেরত দিতে চায় না আর তার বলে ফোনটি মুখের উপরে কেটে দেয়। কিম সেওয়ুন চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে সে তার মায়ের সাথে দেখা করতে যায়। আমরা দেখি তার মা হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা বেশ অসুস্থ। তার মা তাকে বলছে, তুমি কত টাকায় বা ইনকাম করো, আর সেই টাকায় তো তুমি সবাইকে বাঁচাতে পারবে না। তার থেকে আমি যখন মারা যাব আমার ইন্স্যুরেন্সের টাকাটা তুমি নিয়ে নেবে। আর চেষ্টা করো তোমার বাবার কবরের পাশেই যেন আমার কবরটা থাকে। তাহলে আমি জীবনের শেষ অধ্যায়ে অন্তত তোমার বাবার সাথে থাকতে পারবো। আর সে সময় কিম ইয়ন বলে ওঠে, তুমি কি মনে করো তোমার যোগ্যতা আছে বাবার পাশে থাকার? এই বলে সে সেখান থেকে রাগ দেখিয়ে চলে আসে। এইখানে আমরা বুঝতে পারি মা আর মেয়ের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই। মা হয়তো মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়ে তার মাকে খুব একটা পছন্দ করে না। এরপরে সে বাড়ি চলে আসে আর বাড়ি এসে সে লক্ষ্য করে সে ল্যান্ড ফোনটি আবার রিং হচ্ছে। সে ছুটে গিয়ে ফোনটি ধরে আর সেখানে একটি মেয়ে বলে ওঠে, আমি ইয়নসু বলছি, তুমি ঠিকই বলছিলে, আমার মা ভালো মানুষ নয়। সয়ান এটিকে রং নাম্বার বলে ফোনটি মুখের উপর কেটে যায়। কিছুক্ষণ পরে আবার ফোন আসে। মেয়েটি বলে, তুমি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, না হলে আমার মা আজ আমাকে মেরেই ফেলবে। তারপরে সে সয়ানকে তার বাড়ির ঠিকানা দেয়। তখন সৈয়ন বলে ওঠে, আমি তো তোমাকে বললাম এটা রং নাম্বার, তুমি বারবার কল করছো কেন? তখন সে মেয়েটি অন্য প্রান্ত থেকে বলে ওঠে, কেন, এটা কি সনহের স্টোর না? মেয়েটি জানায় না। এই বলে সে সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দেয়। অন্যদিকে এরপরে আমরা সৈয়নকে দেখি। সৈয়ন তার বাড়ি একটি দেওয়াল ফুটো করছে, কারণ সে তার বাড়ির ওই দেওয়ালে তার মা বাবার ছবি টাঙাবে, মানে তাদের একটা ফ্যামিলি পিকচার টাঙাবে। কিন্তু দেওয়াল ফুটো করতে সেই দেওয়ালে পেরেক গাঁথতেই সঙ্গে সঙ্গে পেরেকটা ওই সাইড থেকে পড়ে যায়। সে বুঝতে পারে তার মানে এই দেওয়ালটা ফাঁপা আছে। তাই সে হাতুড়ি দিয়ে পুরো দেওয়ালটাকে ভেঙে ফেলে। পুরো দেওয়াল ভেঙে ফেলতেই সে লক্ষ্য করে এর ভেতর দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে। সে সিঁড়ি ধরে নিচে নেমে আসলে দেখতে পাই সে একটা বেসমেন্টে এসে পৌঁছেছে। আর বেসমেন্টের ভেতরে একটা চেয়ার রাখা আছে। চেয়ারে একটা টেডি বিয়ার বসানো আছে আর তার সাইডে পড়ে আছে একটা ডায়েরি। ডায়েরিটা কুড়িয়ে নেয় আর সেই ডায়েরিটার ভেতরে দেখে এই ডায়েরিটা তার, যে তাকে ফোন করছে বারবার। সেখানে সে নামটা দেখে বুঝতে পারে আর ডায়েরিটা লেখা হয়েছে 1999 সালের। সে তখন চমকে যায়, কি করে 20 বছর আগে থেকে একটা মানুষ তাকে ফোন করছে। সে দেখতে পায় সেখানে সমস্ত কিছুই লেখা আছে, তার সাথে ঠিক কী কী ঘটেছে। এরপরে সে বুঝতে পারে এই ডায়েরিতে অনেক তন্ত্রমন্ত্রের কথা লেখা আছে, হয়তো কিছু কালা জাদুর কথাও লেখা আছে। তাই সেই ডায়েরিটা নিয়ে একজন ফল বিক্রেতার কাছে যায়। এই ফল বিক্রেতা অনেক দিন ধরেই তাদের বাড়িতে ফল দিচ্ছে, 20 বছর আগে থেকে। তাই সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে। সে জানায় না, সে কোনো তন্ত্রবিদ্যা করতো না, তন্ত্রবিদ্যা করতো ইয়ংসুর মা। আর সেই বলে সে সেখান থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই এই দোকানটাই হলো সেই দোকান যে দোকানে মেয়েটি তাকে ফোন করতে চেয়েছিল। এই ফল বিক্রেতার দোকানের নামই হলো সং হিল স্টোন। বাড়িতে যেতেই সৈয়ন দেখে তার ফোনটা আবার রিং করছে। সে ছুটি গিয়ে ফোনটা ধরে। সে ফোন থেকে অন্য প্রান্তের মেয়েটি বলে ওঠে, তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাতে এসো, আমার মা আজকে আমাকে পুড়িয়ে মারবে বলে ঠিক করেছে। আর এরপরে আমাদেরকে দেখানো হয় সেই দৃশ্য। ইয়নসুর মা তাকে টানতে টানতে বেসমেন্টে নিয়ে যাচ্ছে আর বেসমেন্টে তাকে ফেলে রেখে সে এবার আগুন জ্বালাচ্ছে। কিন্তু সেই আগুনের স্টিক হাতাহাতির চক্করে সিঁড়িতে পড়ে যায় আর সিঁড়িতে আগুনটা লেগে যায়। অন্যদিকে সৈয়ন দেখে তার রুমের হঠাৎ করে বেসমেন্ট থেকে ধোঁয়া ভেসে আসছে আর তাতে একেবারে দমবন্ধের মতো অবস্থা। মনে হচ্ছে যেন এখানে কেউ আগুন লাগিয়েছে। পরের দিন আবার অতীত থেকে মেয়েটি ফোন করে। সৈয়ন ইয়নসুকে ফোন করে বলে, তুমি আমাকে বাঁচাই না কেন?
ইয়ংসু জানায় সনহিল স্টোরের দোকান না, আর আমি তো তোমাকে বারবার বলেছি এটা একটা রং নাম্বার। আর তোমার কি কালকে ঠিক এই ঘটনাগুলো ঘটেছিল? আর সে সেগুলোই বলতে থাকে যেগুলো সে ডায়েরিতে লিখেছিল। সেই শুনে ইয়নসু বেশ চমকে ওঠে। তার মনে পড়ে সে তো কাল রাতে এই সমস্ত ঘটনাগুলোই লিখেছিল। ইয়নসু তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোন দিক থেকে লক্ষ্য রাখছো বলো। সংহি তাকে বলে, আমি হয়তো যে কথাটা বলবো তুমি বিশ্বাসই করবে না। আমরা দুজনে একই বাড়িতে থাকি, একই জায়গাতে থাকি, কিন্তু পার্থক্যটা কিসে জানো? পার্থক্যটা হলো দুজনের সময়ের কথা বলছি 2019 থেকে, আর তুমি কথা বলছো 1999 থেকে। এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়। সে ভয়ে ফোন কাটতে যায়। সংহি তাকে বলে ফোনটা কেটো না, আর বলে আমি তোমাকে বলছি আজকের দিনে একটা প্লেন ক্র্যাশ ঘটবে, তুমি দেখো। পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় ইয়ংসু তার মায়ের সাথে বসে আছে। তার মা তাকে বলছে খাওয়া শেষ করতে, কিন্তু সে না খেয়ে চুপচাপ বসে আছে। তার মা তাকে বলছে, তুমি কি চাও আমি তোমার মায়ের সাথে যেরকম করেছি সেরকম আমি তোমার সাথেও করি, তোমাকেও পাগলা গারদে পাঠিয়ে দিই? এখান থেকে আমরা জানতে পারি ইনি ইয়ংসুর নিজের মা নন, ইনি হলো ইয়ংসুর সৎ মা। ইয়ংসুকে যথেষ্ট শাস্তি দেয়, যথেষ্ট মানসিক অত্যাচার করে। তাই ইয়ংসু কোনো কথা না বলে চুপচাপ খেতে আরম্ভ করে, কিন্তু তার মা তবুও তার উপর রেগেছিল, তাই তার চুল টেনে বেঁধে দেয়। আর সে যখন লক্ষ্য করে টিভিতে সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে, সে দেখতে পায় খবরে দেখাচ্ছে আজকে একটা প্লেন ক্র্যাশ ঘটেছে। পরের দিনই ইয়নসু সোইয়নকে আবার ফোন করে, আর তারা তখন সমস্ত কথা আলোচনা করতে যায়। সোইয়ন তাকে জানায় ভবিষ্যতে কোরিয়া ঠিক কতটা উন্নতি করেছে। অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হঠাৎ করে ইয়নসু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সোয়ন, আমার ব্যাপারে সার্চ করে বলো তো আমার ভবিষ্যৎ কি আছে। সোয়ন তার কথা শুনে ইন্টারনেটে সার্চ করতে যায়। সে সময় ইয়নসু বলে ওঠে, না না থাক, সার্চ করতে হবে না। আমার মা বলে আমি নাকি খুবই অপয়া, আমার আর ভবিষ্যৎ কিছুই নাকি হবে না। সোয়ন তাকে বলে, আমি বুঝতে পারছি তোমার সাথে তোমার মায়ের সম্পর্ক খারাপ, তাই না? ইয়নসু বলে, উনি আমার আসল মা নন, উনি আমার সৎ মা। আমার আসল মাকে উনি পাগল করে দিয়েছেন, এখন আমার পিছনে পড়েছে। সোয়ন বলে, বুঝতে পারছি তোমার কষ্টটা। আসলে আমিও ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছিলাম। ছোটোবেলায় মা গ্যাস একবার বন্ধ করতে ভুলে গিয়েছিল, আমি তখন বাড়িতে ছিলাম বাবার সাথে, আর সেই সময় গ্যাস বাস্ট করার জন্য বাবা মারা যায়, আমি কোনো ক্রমে বেঁচে যাই। কথা বলতে বলতেই হঠাৎ ইয়নসু লক্ষ্য করে তার মা ওপরে আসছে, তাই সে তাড়াহুড়ো করে ফোনটা লুকিয়ে দেয়। তার মা এসে বলে তাদের নিচে আজকে একজন ভাড়াটিয়া এসছে, তারা বাড়িটা দেখতে চায়। ইয়নসু নিচে আসে তার মায়ের সাথে। সে দেখতে পায় সোইয়নের ফ্যামিলি আজকে এসেছে বাড়ি দেখতে, আর সে সেখানে সোইয়নকে দেখে। সোইয়ন তখন একদম একটা ছোট্ট বাচ্চা মেয়ে। সে সোইয়নকে দেখে বেশ খুশি হয়, তাই সে উপরে যায় আর চুপি চুপি ফোন নিয়ে সোইয়নকে তার মা বাবার কথা শোনাতে থাকে। সোইয়ন নিজের বাবার গলা শুনতে পেয়ে বেশ খুশি হয়। ইয়নসু তখন বলে ওঠে, আমি ভাবছি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। আমি তাহলে সত্যি তোমার বাবাকে বাঁচিয়ে দিই? আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই তোমার বাবাকে বাঁচাতে পারবো। এরপরেই দেখি ইয়নসু সোইয়নদের সেই বাড়িটাতে গেছে, আর সেই বাড়িতে গিয়ে চুপি চুপি গিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসে, আর সেই ফলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না। এরপরে আমরা দেখি সোইয়নের সাথে 2019-এ খুব আজব আজব ঘটনা ঘটছে। প্রথমে সে তার পুরানো হারিয়ে যাওয়া ফোনটা খুঁজে পায়, আর তারপরে দেখা যায় তার চারপাশে সমস্ত জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ঘর বাড়ি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে তার ড্রেসিং স্টাইলও। আর সে ছুটে নিচে গিয়ে দেখতে পারে তার মা বাবা দুজনেই আছে। সে তার বাবাকে দেখে ভীষণ খুশি হয়, আর সে সবসময় তার বাবার সাথে বেশি করে সময় কাটাতে থাকে। পরে ইয়ংসু সোইয়নকে কল করে। সোইয়ন কলে সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে তাহলে সে ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারবে যদি সে অতীতকে বদলাতে পারে। তার মানে তাকে এখন বর্তমানকে চেঞ্জ করতে হবে। আমি জানি এই লাইনটা বেশ কমপ্লিকেটেড। আস্তে আস্তে দেখানো হয় সোইয়ং বেশ ব্যস্ত হয়ে যায়। নিজের বাবাকে ফিরে পেয়ে সে তার ফ্যামিলির সাথে বেশি করে সময় কাটাতে থাকে, আর সে ইয়নসুকে সেইভাবে আর ফোন করতো না। ইয়নসু বন্দি বাড়িতে একাই ছিল, যার সাথে মন খুলে কথা বলতে পারত। কিন্তু সোইয়ং এখন যেহেতু তার ফোনে খুব একটা উত্তর দেয় না, তাই সে বেশ কষ্ট পায়। পরে একদিন সোইয়ং আর ইয়নসু ফোনে কথা বলছিল। সেই সময় ইয়ংসুর কাছ থেকে তার মা ফোনটা কাড়িয়ে নেয়, আর বলে, তুমি কে যে আমার মেয়ের সাথে সবসময় কথা বলো আর কখনো ফোন করবে না? এই বলে সে তার মেয়েকে টানতে টানতে বেসমেন্টে নিয়ে যায়, আর তাকে খুব মারধর করতে থাকে। তাকে বেসমেন্টে বন্দি করে রাখে, অত্যাচার করে, তার উপরে কালো ম্যাজিক করে।
পরের দিন সৈয়ন আর ইয়ংসু যখন ফোনে কথা বলতে থাকে সেই সময় ইয়ংসু তাকে বলে তুমি আজ রাত্রে যেখানে হোক চলে যাও, কারণ আজ রাত্রেই তোমার মা তোমাকে খুন করবে আর আজকেই তুমি মারা যাবে। পরের দৃশ্যে আমরা দেখি ইয়ংসুর মা আর ইয়ংসু রুমে এসেছে একখানা চাকু নিয়ে তার মেয়েকে মারবে বলে। সে তার মেয়ের বিছানাতে অনবরত চাকু চালে আর তারপরে সে বুঝতে পারে সেখানে তার মেয়ে শুয়ে নেই, তার বদলে একটা টেডি বিয়ার রাখা আছে। আর তারপরে আমরা তার পেছনেই দেখি তার মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা ফায়ার এক্সটিংগুইজার নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে প্রথমে সেটা তার মায়ের মুখে স্প্রে করে আর তারপরে সে তার মাকে মেরে ফেলে। সৈয়ন রাত জেগে তার কলে অপেক্ষা করতে থাকে। ইয়ংসু তাকে ফোন করে জানায় সব কিছু ঠিক আছে, সে এখন মনে করছে সে সবচেয়ে বেশি স্বাধীন আছে, সে সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছে। এরপরে আমরা ইয়ংসুকে দেখি। ইয়ংসু এবার যেন স্বাধীনভাবে জীবনযাপন করা শুরু করেছে। সে বাইরে যায়, যেখানে যখন ইচ্ছা খায়, যত ইচ্ছা শপিং করে, তার কোনো কিছুই যেন আটকায় না। আর এরপরেই দেখানো হয় সংহু স্ট্রবেরি দেওয়ার জন্য ইয়ংসুদের বাড়িতে এসেছে 1999 সালে। আর একই সময় মানে একই বর্তমান সময়ে 2019 সালে সৈয়নের বাড়িতে এসেছে স্ট্রবেরি দেওয়ার জন্য। ইয়ংসুর বাড়িতে গিয়ে ফ্রিজের ভেতরে সে যখন স্ট্রবেরিগুলো রাখতে যায় সে দেখতে পায় গোটা ফ্রিজে কালো প্লাস্টিকে ভর্তি, আর তার হাত লেগে একটা প্লাস্টিক পড়ে যায় আর সে সেখানে ইয়ংসুর মায়ের শরীরের কাটা টুকরো দেখতে পায়। আর সে সেটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে আর ছুটে গিয়ে ফোনটা তুলে নেয়। আর ওই ফোন থেকে ফোন করলে শুধুমাত্র সৈয়নের কাছেই আসে ফোনটা। সৈয়ন ছুটে গিয়ে ফোনটা ধরে আর সেখানে শুনতে পায় ইয়ংসু কাউকে যেন মারছে আর সে ভয়ে চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু ইয়ংসু তাকে মেরে ফেলে আর বলে ইস আমার ড্রেসটা নোংরা হয়ে গেল। ওই গলা আওয়াজ শুনে বুঝতে পারে এটা সংহু। সে ছুটে নিচে আসে, নিচে এসে দেখতে পাই সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। সে তার মা বাবাকে জিজ্ঞাসা করে সেই স্ট্রবেরি ফার্মারের ব্যাপারে। তার মা বাবা তার কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কারণ সমস্ত কথা তার মেয়ে জানে, তার মা বাবার কাছে কোনো কিছু হয় না। তখন দৌড়ে যায় তার দোকানে আর দেখতে পায় সেখানে কোনো দোকান নেই, তার দোকানের জায়গায় একটা ভাঙাচোরা বিল্ডিং রয়েছে। সয়ন দৌড়ে পুলিশ স্টেশনে যায় আর সেখানে গিয়ে জানতে পারি ইয়ংসু তার মা আর একজন ফার্মারকে খুন করার জন্য সে সারা জীবনের জন্য জেলে রয়েছে। আর এরপরে আমাদেরকে অন্য দৃশ্য দেখানো হয়। সংহুর খোঁজে 2 জন পুলিশ অফিসার ইয়ংসুর বাড়িতে এসে পৌঁছায় আর তাদের মধ্যে একজন পুলিশ অফিসারের তার প্রশ্নের উত্তর শুনে বেশ একটু খটকা লাগে, কিন্তু সে তবুও সেখান থেকে চলে যায়। আর তারপরে আমাদেরকে দেখানো হয় সৈয়ংকে ফোন করেছে। সে সময় সৈয়ং তাকে বলে তুমি তোমার মাকে খুন করেছো, আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু তুমি তাকে কেন খুন করলে, সে তো তোমাকে কোনো কিছুই ক্ষতি করেনি। সেই সময় ইয়ংসু কথাটা সম্পূর্ণভাবে অস্বীকার করে। সে বলে আমি আমার মাকে ছাড়া কাউকেই খুন করিনি। সেই সময় সৈয়ন ইয়ংসুকে একটি পুরানো খবরের আর্টিকেল শোনায়। সেখানে লেখা হয়েছিল যে সে তার মাকে আর একজন ফল বিক্রেতাকে খুন করার জন্য পুলিশ তাকে যাবজ্জীবনের জন্য বন্দি করেছে। তাকে বলে আমি তোমাকে একদিনের সময় দিচ্ছি, তুমি আমাকে জানাও পুলিশ কিভাবে আমাকে ধরেছে। এই শুনে সৈয়ান ফোনটা কেটে দেয়। সে সময় আবার তাকে ফোন করে। সে বলে এক সময় আমি তোমার বাবাকে বাঁচিয়েছিলাম আর এখন আমার দরকার, আর তুমি সেই সময় ফোনটা কেটে দিচ্ছ। সেই সময় সৈয়ান আবার ফোনটা কেটে দেয়। এই সময় ছোটবেলার সৈয়ন হঠাৎ করে তার বাবার সাথে তার বাড়িতে আসে এই প্রপার্টির ব্যাপারে কথা বলার জন্য। আর সেই সময় ইয়ংসু আবার সৈয়নের বাবাকে মেরে ফেলে। অন্যদিকে দেখানো হয় সেই সময় সৈয়ন তার বাবার সাথে অন্য জায়গায় যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গাড়ির ভিতরেই তার বাবা অদ্ভুতভাবে মিশে যেতে থাকে, যেন মানুষটা হাওয়াতে মিশে যাচ্ছে। তার চারপাশে সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে। সেই সময় সৈয়ন আবার তাদের পুরানো বাড়িতে ফিরে আসে। সে দেখে তাদের পুরানো বাড়িতে কিচ্ছু নেই, সমস্ত কিছু ভাঙাচোরা হয়ে পড়ে আছে। কিন্তু হঠাৎ করেই সেখানে সেই ফোনটা বেজে ওঠে। ফোনটা করেছে ইয়ংসু। সৈয়ন ফোনটা তুলে নেয়। ফোনটা তুলতে ইয়ংসু সেখান থেকে বলে আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। এই কথা শুনে ইয়ংসু রাগে চিৎকার করতে থাকে আর বলে তোমাকে আমি মেরে ফেলবো। সৈয়ন বলে তুমি তো অতীতে আসতেই পারবে না, তবে আমি তোমাকে মারতে পারবো। আর তখন আমাদেরকে দেখানো হয় তার কাছে ছোট্ট সৈয়ন বসে আছে। সে ছোট্ট সৈয়নকে বন্দি বানিয়ে রেখেছে। ইয়ংসু তাকে বলে আমি তোমাকে আধা ঘন্টা সময় দিচ্ছি, তুমি খুঁজে বার করো পুলিশ আমাকে কিভাবে ধরেছে। আর এই বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে সৈয়ন খবর কাগজ পড়তে থাকে আর সেখান থেকে জানতে পারে সৈয়নকে পুলিশ ধরেছিল একটা চাকুর সাহায্যে। সেই চাকুটা দিয়ে সে দুজনকে খুন করেছিল। আর তারপরে সে দেখতে পায় আজকে সন্ধ্যাবেলাতেই ওখানে একটি জায়গাতে ব্লাস্ট হবে। সৈয়ন এই সমস্ত খবর পড়ে সে ইয়ংসুকে ফোন করে। সে বলে তুমি যে চাকুটা ফেলে দিয়েছো সেই চাকুটাতেই ব্লাড স্যাম্পেল আছে আর তোমার ফিঙ্গারপ্রিন্টস আছে।
আর সেই চাকুটা একজন কুড়িয়ে পেয়েছে, সেই চাকুটা সেখানেই পাওয়া যাবে। এই বলে সে তাকে সেই জায়গা ঠিকানা দেয় যেই জায়গাটা আজকে ব্লাস্ট হবে, আর তাকে বলে বিকেল 5টার সময় যেতে। পরে আমরা দেখি ইয়নসু সেই জায়গায় গেছে, আর সেই জায়গায় সে ভিতরে ঢুকে, আর ভিতরে ঢুকতে জায়গাটা বাস্ট করে যায়। আর আমরা অন্যদিকে দেখি সৈয়ন কলের জন্য অপেক্ষা করছিল। সৈয়নের কাছে ফোন আসে, আর সেই সময় বাচ্চা সৈয়ন বলে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে সে সেখানে বন্দি করে রেখেছে। এই বলতে সৈয়ন বুঝে যায় ইয়ংসু মারা গেছে। আর সেই সময় ইয়ংসু বলে ওঠে, তুমি এত ভালো মিথ্যে কথা বলো যে আমি তোমাকে কি বলবো, তবে তুমি যখন মিথ্যে কথা আমাকে বলেছো তার শাস্তিতে তোমাকে পেতেই হবে। এই বলে সে গরম জল করে, আর সেই গরম জলটা বাচ্চা সৈয়নের গায়ে ঢেলে দেয়। বর্তমানে সৈয়নের গায়েও জ্বালা করতে থাকে, তার গায়েও সে দাগ ফুটে ওঠে। এর ফলে সৈয়ন বাধ্য হয়, আর সৈয়ন বাধ্য হয়ে ইয়নসুকে সমস্ত ডিটেলস দিয়ে দেয় সে কিভাবে ধরা পড়েছিল। আর তারপরেই দেখা যায় পুলিশের কেস থেকে ইয়ংসুর কেসটা মুছে যাচ্ছে, কিন্তু সেখানে কিছুক্ষণের পরে আবার কেসটা ফুটে ওঠে। তার কারণস্বরূপ দেখা যায় সৈয়নের মাই পুলিশের কাছে গিয়ে তার মেয়ে আর হাজবেন্ডের নিখোঁজের রিপোর্ট লিখিয়েছিল, তাই কেসটা আবার খাতায় ফুটে ওঠে। কিন্তু কিছুক্ষণ পরেই পুরো কেসটা আবার মুছে যায়। তারপরেই সৈয়ন দেখতে পায় তার চারপাশ আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বাড়ি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে সে দেখতে পায় তার বাড়িটা অদ্ভুত ভর্তি হয়ে যাচ্ছে, তার বাড়িতে একে একে ফুটে উঠছে গাদা ফ্রিজ। আর সে বুঝতে পারে সে এখনও সেইভাবেই বন্দি আছে, আর ইয়ংসু খুন করে সেই ফ্রিজের ভেতরে সমস্ত ডেড বডিগুলোকে লুকিয়ে রাখে। আর এরপরেই ইয়ংসুর কাছে একটা ফোন আসে, ফোন তাকে বলে যে তুমি এক্ষুনি ধরা পড়ে যাবে, আর একটু পরেই মারা যাবে। এরপরে আবার আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় 1999 সালের ঘটনা। সৈয়নের মা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখিয়েছে। তারপরে পুলিশ তার মাকে নিয়ে এই বাড়িতেই আসে। সৈয়নের মা আর পুলিশ মিলে গোটা বাড়িটা বেশ ভালো করে খোঁজাখুঁজি করে, কিন্তু তবুও কোনো প্রমাণ না পেয়ে সৈয়নের মা শেষমেশ ফোন তুলে নেয় তার হাজব্যান্ডকে ফোন করার জন্য। আর সেই ফোনটা চলে আসে বর্তমান সৈয়নের কাছে। বর্তমান সৈয়ন ফোন ধরে বলে, মা তুমি এখান থেকে লুকিয়ে যাও, তুমি দেখো তোমার চারপাশে কোথাও কোনো ঘর আছে কিনা, সেই ঘরে গিয়ে তুমি লুকিয়ে দরজা বন্ধ করে দাও। এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করে তার পেছনে কেউ একজন জোরে আঘাত করেছে, আর আমরা দেখতে পাই তাকে আঘাতটা ইয়নসুই করেছে। আসলে সে এখনও এই বাড়িতেই বন্দি আছে, সে এই বাড়িতে থেকে এখনও বেরোতে পারিনি। অন্যদিকে অতীতের যে ইয়নসু, সে আবার পুলিশ অফিসারকে খুন করে ফেলে, আর সেটা দেখে তার মা ফোন নিয়ে ভয়ে একটা দরজার ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে বর্তমানে ইয়ংসুও ছুটে গিয়ে একটি দরজার ভেতরে লুকিয়ে পড়ে, আর তার মাকে বলে, মা তুমি চোখের সামনে দেখো কোনো জিনিস আছে কিনা যেটাকে তুমি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে। তোমার উপর যদি কোনো কারণে সৈয়ং আঘাত করে তুমি সঙ্গে সঙ্গে ওই জিনিসটা দিয়ে নিজেকে ডিফেন্ড করবে। আর মা দেখতে পায় সেই রুমে একটি এক্সটিংগুইজার পড়ে আছে, সেইটি সঙ্গে সঙ্গে তুলে নেয় আর অপেক্ষা করতে থাকে। কিন্তু ইয়ংসু দরজা ভাঙে না, সে অন্য দিক থেকে সৈয়ন বাচ্চা সৈয়নকে দরজার সামনে রেখে দেয়। তাই তার মা বাধ্য হয়ে মেয়ের ডাক শুনে দরজা খুলতে বাধ্য হয়। সৈয়নের মা ছুটে এসে সৈয়নকে কোলে তুলতে যায়, কিন্তু ইয়নসু হঠাৎ করে পেছন থেকে ছুরি নিয়ে আঘাত করে। সৈয়নের মা কোনো ক্রমে ছুরিটাকে ধরে নেয়। অন্যদিকে বর্তমানে ইয়ংসুও দরজা ভেঙে সৈয়নের রুমে ঢুকে আসে, আর সে ছুরি নিয়ে সৈয়নকে মারতে যায়, কিন্তু হঠাৎ করেই সে সামনে থেকে উবে যায়, সে যেন সেখান থেকে গায়েব হয়ে গেছে। আসলে দেখানো হয় সেই পাস্টে যখন তার মা নিজেকে ডিফেন্ড করেছিল, মানে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য, সেই সময় সে ছুরিসহ ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দেয় ইয়ংসিকে সহ, আর ইয়ংসি সেখানেই মারা যায়। পরে সৈয়ন সেই বাড়ি থেকে ছুটে পুলিশ স্টেশনে আসে, আর পুলিশ স্টেশনে এসে নিজের বাড়ির ঠিকানা দিয়ে জিজ্ঞাসা করে এই বাড়িতে যেই সমস্ত লোক থাকতো তারা বর্তমানে কোথায়। পুলিশ তাদের কোনো ঠিকানা দিতে পারে না, তাই সে ছুটে কবরস্থানে যায়। সে ভেবেছিল তার বাবার সাথে সাথে হয়তো তার মাও মারা গেছে, কিন্তু সে সেখানে শুধু বাবার গ্রেভ দেখতে পায়। আসলে আমরা তার কিছুক্ষণ পরেই দেখি তার মা পেছন থেকে আসছে। সেও ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, আর সে লক্ষ্য করে তার মায়ের গলায় একটা কাটা দাগ আছে। আসলে এই দাগটা তখনই হয়েছিল যখন সেই বাচ্চা সৈয়নকে বাঁচানোর জন্য তার মা ছুরির সামনে এসেছিল। আর সৈয়ন বুঝতে পারে সে এতদিন সমস্ত কিছু ভুল বুঝেছিল। সে ভাবতো তার মাই সমস্ত কারণে দোষী। আসলে সে বুঝতে পারে তার মা তাকে নিজের জীবন দিয়ে হলেও বাঁচিয়েছে। আর এখানে গল্প শেষ হয়, আমরা দেখি সৈয়ন তার মায়ের হাত ধরে চলে যাচ্ছে। আচ্ছা, তোমাদের এক্সপ্লেনেশন কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন গল্পে। বাই।